স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এই কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু নূরজাহান বেগমের চোখে অন্যরকম এক আতঙ্কের ছায়া। রুদ্ধ এক এক লোকমা করে আরুকে খাইয়ে দেয়। রুদ্ধের প্রতিটি স্পর্শ যেন আরুর হৃদয়ের সব কষ্ট মুছে দিল। আরু ভদ্র মেয়ের মতো চুপচাপ খায়। খাওয়া শেষে রুদ্ধ একই প্লেটে খেয়ে চুপচাপ উঠে চলে যায়। আরু রুমে গিয়ে বালিশে মুখ গুজে বিড় বিড় করে বলতে থাকে, আজ যেন আমার পৃথিবীটা অন্যরকম। রুদ্ধ ভাইয়া, আপনি কি জানেন আপনার একটুখানি যত্ন আমার মন থেকে সব দুঃখ মুছে দেয়। আপনি যে আমার কল্পনার পুরুষ, আমি কল্পনায় যাকে চাইতাম আপনি সেই রূপে বাস্তবে এসেছেন আমার কাছে। তুই কি চাস? আজ থেকে কয়েক বছর আগে যেটা হয়েছে সেটা আবার হোক? এই বাসা থেকে আরেকটি প্রাণ চলে যাক? রুদ্ধ নিশ্চুপ হয়ে নূরজাহান বেগমের কথা শুনছে। নূরজাহান বেগম পুনরায় বলতে থাকে, আমি তোকে সব কিছুই বলেছি। কেন তোকে তোর 2 বছর বয়সে নিজেদের থেকে আলাদা করে দিয়েছিলাম। এর কারণ সব কিছুই তোর জানা। এই একই কাজ এ বাড়ির আর কারোর সঙ্গে করা লাগুক, সেটা আমি চাই না। এই বাড়ির কোনো মেয়ের প্রাণ আবার চলে যাক, এটা আমি চাই না। এ বাড়ির কোনো সন্তান আবার তার পরিবার থেকে দূরে চলে যাক, এটা আমি চাই না। রুদ্ধ নিশ্চুপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। নূরজাহান বেগম চোখের পানি মুছে চলে যায়। রুদ্ধ দরজা দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে মনে মনে বলতে থাকে, মাই লিটল চেরি, তোকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? চোখে এক ধরনের অভ্যন্তরীণ যন্ত্রণা, যেন প্রতিটি শ্বাস বুকের ভেতর আরো গভীরভাবে ব্যথা তৈরি করছে। গভীর রাতে আরুর কানে আবার সেই গিটারের টোংটাং আওয়াজ বেজে ওঠে, যেন এক মাদকতাময় সুর যা হৃদয়কে অস্থির করে তোলে। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। এটি যেন কোনো রহস্যময় সুর যা অজান্তেই তাকে টানে। সে তো ঘুমায়নি, সে জেগেছিল, যেন অপেক্ষায় ছিল রুদ্ধের গানের। আরও তখন অনুভব করে যেন শরীরের প্রতিটি অঙ্গ সরে যায়, সেই গিটারের আওয়াজে আকৃষ্ট হয়ে যায় সে। সে একটি প্লাজো ও শর্ট টপস পরে আছে। চুলগুলো হাঁটু অবধি লম্বা এবং চোখে মুখে শুভ্রতা যেন এক অতিরিক্ত আলোর মতো উপস্থিতিকে উদ্ভাসিত করে। আরও পা টিপে টিপে ব্যালকনিতে চলে আসে, যেন রুদ্ধ তাকে দেখতে না পায়। চোখ বন্ধ করে সে গিটার বাজানোর মধুর সুরে নিজেকে হারাতে চায়। কানে ভেসে আসে রুদ্ধের গলার আওয়াজ। এখন যে সে অন্য একটি সুর তুলেছে, সেই সুর কানে বাজছে। হঠাৎ আরুর হৃদয় থমকে যায়, যেন বুকে কেউ হাতুড়ি দিয়ে পেটালো। এই গান রুদ্ধ ভাইয়া কাকে নিয়ে গাইছে? রুদ্ধের কণ্ঠ এখন কেন এত ভারী? গলাটা যেন এক অদ্ভুত চাপ অনুভব করে, আর সেই সময় বুক কেঁপে ওঠে। আরুর চোখ খোলে এবং ব্যালকনির সোজাসুজি রুদ্ধের দিকে নজর দেয়। সে দেখতে পায় রুদ্ধের মুখে ছিল অদ্ভুত এক আর্তনাদ, যেন গলার ভেতর থেকে কোনো অশান্তি বেরিয়ে আসছে, এক অবর্ণনীয় যন্ত্রণা। চোখ ছিল বন্ধ, যেন সে কোনো দুর্বিষহ যন্ত্রণায় ডুবে গিয়েছে। চোখের পাতাগুলো সঙ্গী ছিল না, বরং যেন কোনো অতৃপ্ত অনুভূতির আঁচলগুলো সেগুলোকে ভারী করে দিয়েছে। আর ওর চোখ টলমল হয়ে ওঠে। রুদ্ধের মুখের অবস্থা ছিল যেন চাঁদের মৃত্যু আলো ধূসর ম্লান অন্ধকারে ডুবে থাকা। গিটার বাজানোর সময় হাত থেকে অজস্র রক্ত ঝরছিল, কিন্তু সে থামছিল না এক মুহূর্তের জন্যেও। চোরে রক্ত বিছিয়ে গেল। আরুর বুকের ভিতর অদ্ভুত এক অস্থিরতা অনুভূত হচ্ছিল, যেন হৃদয় কোনো এক অজ্ঞাত কষ্টে পিষ্ট হচ্ছিল। এই কষ্ট ছিল সেই ধরনের যা অনুভব করাও কষ্টকর। এক ধরনের ভারী শূন্যতা, যেন বুকের ভিতর কিছু হারিয়ে যাচ্ছে, কিন্তু সে জানতো না কি। হৃদস্পন্দন যখন ঝাঁকুনি খাচ্ছিল, যেন সেই অদৃশ্য দুঃখ শরীরের পথে ছড়িয়ে পড়ছিল। গিটারের টুংটাং আওয়াজ আর আগের মতো মধুর শোনাচ্ছিল না, বরং এখন যেন সুরে বিরহের শব্দ ধ্বনিত হচ্ছিল। এক সময় যে সুরটি মধুরতা এবং স্নিগ্ধতার আভা ছড়াতো,
তা এখন দুঃখের গভীরতা অন্ধকারে পরিণত হয়েছে। আরও 1 সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। আরও রুদ্ধের রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। শরীরটা যেন এক অস্থিরতা ও আতঙ্কে কাঁপছিল। 1 সেকেন্ডও বিলম্ব না করে সে দরজাটা ধাক্কা দেয় এবং সাথে সাথেই দরজাটি খুলে যায়। সেই মুহূর্তে আরুর পা যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে। সে রুমে প্রবেশ করে, কিন্তু এক মুহূর্তের জন্য যেন থেমে থাকে। রুমের ভেতর ব্যালকনি থেকে রুদ্ধ আসে, এক হাতে গিটার ধরে, অন্য হাতে রক্তাক্ত হয়ে। রুদ্ধ কিছুক্ষণের জন্য অবাক হয়ে আরুকে এখানে দেখে। আরু এবং রুদ্ধ একেবারে সামনাসামনি। আরুর হৃদয়ে গতি বাড়াতে থাকে। চোখে ভয় এবং অস্থিরতায় এক অদ্ভুত শূন্যতা ভর করে। সে রুদ্ধের রক্তাক্ত হাত কাঁপা কাঁপা হাতে ধরে ফেলে। রুদ্ধ এক অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে থাকে। আরুর ঠোঁট কাঁপতে থাকে, চোখের পাপড়ি ভিজে যায় এবং কণ্ঠে ভয়ে ভরা শব্দ বের হয়। রক্ত রুদ্ধ ভাইয়া, রক্ত পড়ছে আপনার হাত থেকে, প্লিজ রক্ত বন্ধ করুন। সে তৎক্ষণাৎ চারপাশে তাকিয়ে কিছু একটা চোখ দিয়ে খুঁজতে থাকে। হঠাৎ রুদ্ধ আরুর হাত নিজের হাত থেকে সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, তুই এত রাতে এখানে কি করছিস আরু? আরু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনার হাতের রক্ত আমি ব্যান্ডেজ করে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু রুদ্ধ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, মলম দিয়ে ক্ষত ঢাকা যায়, কিন্তু কখনো সারানো যায় না। আমি আগুন, তুই এখান থেকে বেরিয়ে যা আরু। কিন্তু আরু কিছুতেই কথা শোনে না। সে দ্রুত বেডের পাশে থাকা ড্রয়ার থেকে মলম নিয়ে রুদ্ধের হাত ধরে তা লাগানোর জন্য এগিয়ে যায়। সেই মুহূর্তে রুদ্ধ তীব্র রাগের সাথে ঠাস করে একটি চড় বসিয়ে দেয় আরুর গালে। আরও কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। হাত থেকে মলম নিচে পড়ে যায়। সে অদ্ভুতভাবে রুদ্ধের দিকে তাকায়। চোখে এক ধরনের বিস্ময় ও দুঃখের মিশ্রণ ছিল। অষ্টাদশীর হৃদয়ের বেদনা সেই ভাঙা টুকরো যেন কোথাও গিয়ে হারিয়ে গেছে। কষ্টের ভার কি রুদ্ধ বহন করতে পারবে? রুদ্ধ তখন বাহুদয় চেপে ধরে, কণ্ঠে এক তীব্র রাগ প্রকাশ পায়। বলেছিলাম না আমি আগুন, তোর মলম আমাকে ছুঁতে পারবে না। এটা এমন এক আগুন যা সব কিছু ভস্ম করে দেয়, আর তুই আগুনের শিখায় ছারখার হয়ে যাবি। আরও চুপ হয়ে যায়। চোখে আরেক ধরনের অন্ধকার ছড়িয়ে পড়ে। সে জানে না কেন এই অদ্ভুত অনুভূতি ভেতরে টান টান হয়ে উঠেছে। রুদ্ধের হাত বাহুতে আরও জোরে চেপে ধরে। আরুর শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত যন্ত্রণা ছড়িয়ে পড়ে। তুই কি আমার আগুনের শিখায় পড়ে ছারখার হতে চাস? রুদ্ধ চেঁচিয়ে বলে। চোখ রক্তে লাল হয়ে গিয়েছে। আরও আর সহ্য করতে পারে না। সে তীব্র ব্যথায় কাঁপছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে রুদ্ধকে ধাক্কা মারে। কণ্ঠ রুক্ষ হয়ে ওঠে। আপনার আগুনের শিখা যত শক্তই হোক না কেন, আমাকে আর কাঁপাবে না। আপনি পুড়ে ছারখার হয়ে যান, কিন্তু আপনার আগুনের শিখায় আমি নিজেকে পড়তে দেব না। আরুর গলা ভয়ঙ্করভাবে কাঁপছে। তারপর সে আঙুল উঁচিয়ে বলতে থাকে, এই আরিহা খান আরু কখনো আপনার দহনে মলম লাগাতে আসবে না। আরু আর কিছু বলতে পারে না। আরু এক দৌড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দরজা দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। অষ্টাদশীর হৃদয়ে যে শেষ হয়ে গেছে, কষ্ট গড়িয়ে ছড়িয়ে গেছে। রুদ্ধের মুখে তাচ্ছিল্য হাসি, কিন্তু সেই হাসির পেছনে এক অদ্ভুত শূন্যতা। সে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উপরের দিকে ছেড়ে দেয়। তারপর সোফায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে মনে মনে আওড়াতে থাকে, কে মরলো কে বাঁচলো তাতেই মেহমাদ খান রুদ্ধের কিচ্ছু আসে যায় না। সে কেবল নিজেকে আরো ধ্বংস করতে চায়, যেন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও কিছুই অতিরিক্ত হবে না। এক হাতে এখনো রক্ত ঝরছে। আরও শরীরটা নিয়ে কাঁচুমাচু হয়ে বিছানায় শুয়ে পড়ে। মনে অবিরাম বিক্ষোভ আর দুঃখ ছড়িয়ে পড়ছে। সে নিজেকে আর ঠাহর করতে পারছে না। যেন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা আর এক ঝোড়ো বাতাস তাকে ডুবিয়ে নিয়ে যাবে। অষ্টাদশী হৃদয়ের গোধূলি আলো এখন নিঃশব্দ, কষ্ট আর বেদনায় ভরা। যখন সেই ভালোবাসা ভেঙে ছারখার হয়ে গেছে, মনে হচ্ছিল ভালোবাসা কেবল দুঃখ আর যন্ত্রণার পথ। আর সে সেই পথটুকু শেষ করতে পারল না। সে মনে মনে বলল, ভালোবাসা বুঝি এত কষ্টের হয়? বাসলাম না আপনাকে ভালো।
অষ্টাদশী রাগ আর অভিমান নিয়ে ঘুমের দেশে যাত্রা করলো। হৃদয়ের ছারখার হয়ে যাওয়া আর কোনো শব্দ শোনা গেল না। একটি দুর্বিষহ রাতের পর আরও যখন ঘুম থেকে উঠল, তখন সে বুঝতে পারল এখনের সকালটি কতটি আলাদা। রাতের অতিরিক্ত কান্নায় শরীরে মনে এক অদ্ভুত ক্লান্তি ছড়িয়ে পড়েছে। মাথায় তীব্র যন্ত্রণা, যেন কোনো ভারী বোঝা চেপে বসেছে। সে চোখ খুলে বিছানায় বসে হাত দিয়ে মাথা চেপে ধরে। চুলগুলো এলোমেলোভাবে বিছানায় ছড়ানো, যেন সেই কান্নার প্রতিফলন। আরও এক টানে উঠে দাঁড়িয়ে কষ্টের মধ্যে নিজেকে ফ্রেশ করে নিচে নামতেই চোখে পড়ল ড্রয়িং রুমের চমকানো পরিবেশ। চারপাশে হাসি, গল্প, আলোকিত মুখাবয়ব। রুদ্ধের কাজিনরা এসে পৌঁছেছে, তানহার মা এবং তানহার বোন সামিরা আর ভাই তাহিদ। পরিবারের সবাই রুদ্ধকে দেখতেই এসেছে। তবে এসব কিছুই আরুকে বেশিক্ষণ ভাবতে দেয় না। সে বাসা থেকে বের হয়ে বাগানের দিকে পা বাড়ায়। এই একমাত্র স্থানে সে যেন হারানো শান্তির সন্ধান পায়। বাগানের প্রবেশপথে পৌঁছাতেই রোদে আলোর রেখাগুলো আরও সোনালি চোখে আঁচড় কেটে পড়তে থাকে, আর সে যেন এক মুহূর্তের জন্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। এক নিঃশ্বাসে সে ফুল গাছের কাছে যায়। সেদিনের রাত্রির বেদনা ভাবলেই চোখে জল চলে আসে। এক ফোঁটা পানি যেন হৃদয়ের তাপ তৃষ্ণা নিয়ে নিঃশব্দে পড়ে যায়। আগের রাতের সেসব স্মৃতি যেন একটি তীব্র কষ্টের নিদর্শন হয়ে ওঠে। সে ফুল গাছের কাছে দাঁড়িয়ে একটু থমকে যায়। মনে হয় সে এক রকমের নিঃসঙ্গতা অনুভব করছে। মুখের হাসি যেন হারিয়ে গিয়েছে। পুরনো দুঃখগুলো আবার নতুনভাবে ফিরে আসে, এক অজানা ক্ষত। এভাবে দাঁড়িয়ে চোখে এক অস্থিরতা। শুধু সকালটা যেন অষ্টাদশী হৃদয়ের ভাঙন, যে ভাঙন আর কোনোদিন পূর্ণ হতে চায় না। হঠাৎ মনে হলো কেউ একজন তাকে দেখছে খুবই গভীরভাবে। হঠাৎ চোখ ব্যালকনির দিকে চলে গেল এবং চোখের দৃষ্টি সোজা মিলল রুদ্ধের সঙ্গে। রুদ্ধের চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন একটা গভীর নদীর মতো, শান্ত হলেও তাতে এক অদৃশ্য প্রবাহ ছিল যা আরুর সত্তাকে প্রভাবিত করেছিল। আরুর বুক মোচড় দিয়ে ওঠে। অনুভব করলো যেন কিছু একটা পাল্টে গেছে। হৃদয় তীব্রভাবে ধুকপুক করতে লাগলো। সেই মুহূর্তে কিছু সময়ের জন্য যেন পৃথিবী থেমে গিয়েছিল। সে বেশিক্ষণ আর চোখে চোখ রাখতে পারল না। বুকের মধ্যে এক শূন্যতা তৈরি হয়ে গেল, যেন সে হারিয়ে গেছে কোনো এক অজানা অনুভূতির মধ্যে। আরও চোখ ফিরিয়ে দ্রুত বাসার দিকে চলে গেল। ভেতরে ঢুকে সে চেষ্টা করলো স্বাভাবিক হতে, কিন্তু ভিতরের অনুভূতিগুলি তাকে শান্ত হতে দিচ্ছিল না। আরও নিজের মনে মনে বলতে থাকে, নিজেকে সামলাও আরু। নিজের দুর্বলতা আর যাই হোক কখনো রুদ্ধ ভাইয়ার সামনে প্রকাশ করবি না। রুদ্ধের দৃষ্টি যেন একটা কঠিন নদীর মতো তাকে পুরোপুরি ভাসিয়ে নিতে চাচ্ছিল। মনের প্রতিটি কোণে এক অজানা স্রোত বইছিল, যা তাকে কিছুটা অস্থির ও বিভ্রান্ত করে ফেলেছিল। রুদ্ধ এক হাতে কফির মাগ ধরে চোখে একটি মৃদু হাসি নিয়ে বলে, আমি এমন এক জটিল নদী যার স্রোত কখনো কখনো ভীষণ বেগে চলে, তেমনি আমার অনুভূতিও কখনো বোঝা যায় না। হঠাৎ রুদ্ধের ফোনে কারোর কল আসে। সে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। অ্যাঞ্জেল কেমন আছে? আমার খুব দেখতে মন চাচ্ছে। কাম ডাউন, অতটা উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই। ও ঠিক আছে, আজকে রাতে ওকে দেখাবো আমি। বলেই ফোনটা রেখে দেয় রুদ্ধ। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এদিকে আরও ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কানে বড় মামুনের রুম থেকে আসা কিছু শব্দ ভেসে আসে। সে অবচেতনভাবেই থমকে দাঁড়ায়। অপর পাশ থেকে ভেসে আসা তানহার মায়ের কণ্ঠ স্পষ্ট শুনতে পায় আরু। আপনার বড় ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তাছাড়া তানাকে আপনারা চেনেন জানেন। নিজেদের মধ্যে বিয়েটা হলে মেয়েটাকেও তো আপনারা দেখে শুনে রাখতেও পারবেন। এই কথাগুলো যেন বিদ্যুৎ বেগে এসে আঘাত করলো আরুর হৃদয়ে। সে স্তব্ধ হয়ে গেল। মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। রুদ্ধ, প্রথম ভালোবাসা, আরুর প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে বেঁধে যাওয়ার পরিকল্পনা শুনে যেন আরুর ভেতরের সমস্ত স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরুর চোখ থেকে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কানকেও আরো বিশ্বাস করতে পারছিল না। প্রথম ভালোবাসার এতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আগে কোনোদিন বুঝতে পারেনি। একজন মানুষকে না পাওয়ার যন্ত্রণা এত গভীর হতে পারে তা সে কখনো অনুভব করেনি। আরও আর কোনো কথা শুনতে পারল না। এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে ফিরে এলো। দরজা বন্ধ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। বুক ভেঙে কান্না শুরু হলো, যেন সেই কান্নায় সমস্ত ব্যথা উজাড় করে দিচ্ছে। নিজের দুই হাত মুখে ঢেকে ফুপিয়ে বলতে লাগলো, আমার এত কষ্ট কেন হচ্ছে? রুদ্র ভাইয়া, আপনার দহনে আমি পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন কেন আমার হৃদয় এমনভাবে জ্বলে যাচ্ছে? কেন আমার পৃথিবীটা এইভাবে অন্ধকার হয়ে গেল? আমি কি কিছুই না? আমি কি আপনার জন্য কোনো মূল্য রাখি না? অষ্টাদশের হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে। ভালোবাসার প্রথম রং যেন আগুনের লেলিহান শিখায় জ্বলে পড়ে ছাই হয়ে গেল। এদিকে নূরজাহান বেগম তানহার মাকে বলতে থাকে, এটা অসম্ভব ভাবি। আপনি তো সবই জানেন কয়েক বছর আগে এই বাসায় কি হয়েছিল। আর যাই হোক, কাজিনদের মধ্যে বিয়ে এটা কখনো সম্ভব না খান পরিবারে। তানহার মা চুপ হয়ে যায়, আর কিছু বলে না। মনে মনে রাগ করেছে সেটা নূরজাহান বেগম বুঝেছে, কিন্তু হাতে কিছু নেই। দুপুরের গরমটা ঘরের ভেতরে যেন আরও জেঁকে বসেছে। আরও দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে রুমে। বাইরে থেকে মামনি আর সাইমা বেগম দরজায় উকি দিয়ে গেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আরও কোনো উত্তর দেয়নি। দরজা বন্ধ। ঘরের নিস্তব্ধতা যেন মনের নিঃশব্দ কান্নাকে প্রতিফলিত করেছে। হঠাৎ দরজায় নখ। পিহু। আরও প্রথমে সাড়া দেয় না, কিন্তু একসময় ধীরে ধীরে দরজাটা খুলে। পিহু দরজার সামনে দাঁড়িয়ে, হাতে খাবারের ট্রে। এক মুহূর্ত অপেক্ষা না করেই পিহু রুমে ঢুকে পড়ে। দরজা লাগিয়ে সোফায় গিয়ে বসে, মুখে দুষ্টামি মাখা গলায় বলে, তুই কি ছেঁকা খেয়েছিস আলু? আমার আবার তোকে খাওয়ানোর কষ্ট করতে হচ্ছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে তোর জন্য খাবার আনলাম, আর তুই এখন বসে নাটক করছিস। আরও একদম চুপ। পিহু খেয়াল করে আরুর মুখটা গম্ভীর, যেন মেঘে ঢাকা। বিছানায় গিয়ে বসে আছে আরু, চোখ অন্যদিকে। পিহু কিছুক্ষণ দেখে থেকে অবাক হয়ে বলে, তোর মুড অফ কেন? কি হয়েছে আমাকে বলবি তুই? আরু সংক্ষিপ্ত জবাব দেয়, আপনার কিছু হয়নি। তাহলে খেয়ে নে। খালি পেটে এমন মুড খারাপ রাখলে চলবে না। বিকেলে রেডি হতে হবে, আমরা সবাই বাইরে যাচ্ছি। তানহা, সামিরা, তৌহিদ ভাইয়া, আরহান ভাইয়া, সারা আপু, সাদনান ভাইয়া আর রোজো ভাইয়াও এত বছর পর বাসায় ফিরেছে। আমরা সবাই মিলে বের হব। তুইও তো রেডি হবি, তাই না? রুদ্ধের নাম শুনে হঠাৎ আরু চোখ তুলে তাকায়। পিহু খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। নিজের মতো করে বলে চলল, তুই যদি এখন না খাস তোর শরীর আরো খারাপ করবে। আচ্ছা, তুই কি সত্যিই অসুস্থ? না, শরীরটা একটু ভালো লাগছে না। তোরা যা, আমি যাব না। পিহু আর কিছু না বলে কপালে হাত রাখে, গলায় হাত দিয়ে দেখে জ্বর তো নেই। চিন্তিত হয়ে বলল, তুই মিথ্যা বলছিস। কিছু হয়েছে তোর, বল তো, আমি বুঝতে পারছি না। আরও কিছু বলল না। এবার পিহু উঠে বেসিনে হাত ধুয়ে খাবারের ট্রেটা নিয়ে আসে। আরুকে কড়া গলায় বলল, তুই যদি খেতে না চাস আলু, তোকে আমি সত্যিই চাঁদে পাঠিয়ে দেব, আর তখন খাবারের মুখও দেখতে পারবি না। আরও খাবারের দিকে তাকায়, তারপর পিহুর দিকে। এই মেয়েটাকে সবসময় রাগানোর জন্য আলু আলু বলতে থাকে, যেন কথাগুলো অদ্ভুতভাবে মনে লাগলো। আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। আরও নিজের ঘরে বসেছিল, একেবারেই যেতে না চাওয়ার মোড়ে, কিন্তু বাসার সবাই যেন এখন তাকে ছেড়ে কথা বলার পাত্র নয়। পিহু এসে একরকম জোর করেই তাকে রেডি হতে বাধ্য করলো। আরও কালো গোল কাটা সলিড জামা পরেছে, যার নিচে লাল পাড়ের কাজ করা, সঙ্গে লাল হালকা জর্জেট ওড়না, একদম সাদামাটা সাজ, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, পেছনে লম্বা চুলগুলো এলিয়ে দিয়েছে। আরও দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো গোমরা মুখে। গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে গেটের কাছে গেল।
সবার মধ্যে যেন একমাত্র সেই যেতে চাচ্ছে না, আর বাকিরা সব হাসি মজা নিয়ে ব্যস্ত। দুটি গাড়ি বাড়ির সামনে দাঁড়ায়। প্রথম গাড়িতে বসেছে আয়ান, সারহা, সাদনান আর তাহিদ। দ্বিতীয় গাড়ির যাত্রী পিহু, আরু, তানহা, সামিরা আর রুদ্ধ। আরও গাড়ির পাশেই দাঁড়িয়েছিল। সে ঠিক জানতো না কোন গাড়িতে বসবে। যা সামনে পেল তাতেই উঠে গিয়ে সামনের সিটে জানালার পাশে বসে পড়ল। গাড়ির ভেতর ঠান্ডা হাওয়া চলছিল। জানালার বাইরের শীতল বাতাস আর ভেতরের এসি মিশে একটা অদ্ভুত আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। হঠাৎ আরুর নাকে এক ম্যান্ডারিন ফলের সুগন্ধ এসে লাগে। এটা পারফিউমের ঘ্রাণ। আরও ধীরে ধীরে পাশের সিটের দিকে চোখ ফিরিয়ে অবাক হয়ে গেল। পাশে বসে আছেন রুদ্ধ, কালো শার্টের ওপর বেইজ রঙের হালকা জ্যাকেট পরা, চোখে হালকা সানগ্লাস তোলা। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরেছেন একাগ্রভাবে। মুখের হালকা গম্ভীরতা যেন তাকে আরও গভীর ব্যক্তিত্ব দিয়েছে। আরও কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু ঠিক তখনই গাড়ি চলতে শুরু করলো। কথা যেন আটকে গেল কণ্ঠনালীতেই। নিজেকে সামলে নিল সে। মুখটা জানালার দিকে ফিরিয়ে চুপচাপ বসে রইল। গাড়ি চলছিল প্রায় আধা ঘন্টার মতো। জানালার বাইরে একের পর এক গাছপালা পেছনে ছুটে যাচ্ছিল। সূর্যের আলো পড়ে ছায়াগুলো খেলছিল রাস্তায়। রুদ্ধ তখনও স্টিয়ারিং ধরেই বসেছিল। মাঝে মধ্যে সামনের আয়নার দিকে চোখ রাখছিল। অবশেষে গাড়ি থামলো। একটা বিশাল রিসর্টের সামনে সবাই এসে পৌঁছালো। চারিদিকে উঁচু উঁচু গাছ, ছোট্ট লেক আর রিসর্টের কাঠের কাজ করা বিল্ডিংগুলো যেন একেবারে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। বাতাসে ভেসে আসছিল গাছের পাতা আর জলের গন্ধ। লাল আর সোনালি রঙের ফেরি লাইটগুলো চারিদিকে আলোর ছটা দিচ্ছিল। আরও গাড়ি থেকে নামতেই চোখ আটকে গেল সামনের দৃশ্যের উপর। পিহু এসে পাশে দাঁড়ালো। কি ভাবছিস? এত সুন্দর জায়গায় এসে মুখ গোমরা করে থাকলে তোর খবর আছে আলো। আরও কিছু বলো না, শুধু মৃদু হাসলো। হয়তো এই দিনটা অন্যরকম কিছু নিয়ে এসেছে। চারিদিকে গভীর নীরবতা, বাতাসে হালকা শীতের আমেজ, লেকের পানি সূর্যের আলোর গায়ে ঝিলিক মেখে চিকচিক করছে। আরও নীরব দৃষ্টিতে লেকের পানির দিকে তাকিয়ে আছে। সারা শরীর অবসন্ন, মনে যেন ঝড়। অনেক দূরে কাজিনরা হই হুল্লোড় করছে, কিন্তু আরুর কাছে সেই সব আওয়াজ এখন অস্পষ্ট। তবে এই শান্ত দুপুর খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো লেকের অন্য পাশে। কয়েকজন বকাটে ছেলে, এক মেয়ে এবং সঙ্গীদের ঘিরে ফেলেছে। মেয়েটি সাহস করে তাদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেগুলো মেয়েটিকে হেনস্থা করতে শুরু করে। আশেপাশের মানুষজন জড়ো হলেও কেউ এগিয়ে যাচ্ছে না, কারণ সবাই জানে ছেলেগুলো এলাকার অত্যন্ত প্রভাবশালী। আরও হতবাক, ভিড়ের মধ্যে নিজেকে অসহায় মনে হচ্ছে। পরিস্থিতি দেখে মন আরও খারাপ হয়ে যায়। সে একবার চারদিকে তাকিয়ে সাহায্যের জন্য পরিচিত কাউকে খুঁজতে থাকে, কিন্তু কেউ নেই। হঠাৎ মেয়েটির এক চর খাওয়ার শব্দ মনটাকে চঞ্চল করে তোলে। ভিড় ঠেলে সে লেকের পানির খুব কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে আরও হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিল। হঠাৎ কোমরে শক্ত একটি হাতের স্পর্শ। সারা শরীর যেন কেঁপে উঠল। পিছনে ফিরে দেখে রুদ্ধ হাত ধরে টেনে তুলে দাঁড় করিয়েছে। রুদ্ধের চোখে স্পষ্ট ক্ষোভ, কিন্তু ঠোঁটে বাঁকা হাসি। সে ধমক দিয়ে বলল, এখানে কি করছিস বেয়াদব? ঝামেলায় যাবার এত শখ কেন? আরও মাথা নিচু করে রুদ্ধের কথা শুনতে লাগলো। চোখ তুলে কিছু বলতে পারছিল না। ভিড়ের মধ্যে মেয়েটি আরও বেশি অসহায় হয়ে পড়েছে। মেয়েটিকে সাহায্য করার জন্য আকুল হয়ে সে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, রুদ্ধ ভাই, ওদের কিছু বলুন, দেখুন না মেয়েটা কত অসহায়, প্লিজ। রুদ্ধ হাত শক্ত করে ধরে বলল, আমার দায়িত্ব নেই কারো সাহায্য করার। বলেই আরুর হাত শক্ত করে ধরে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু এই কথায় আরু রুদ্ধের কঠিন মনোভাব দেখে চমকে গেল। চোখে পানি চলে আসছে। আপনার মতো পাষণ্ড মানুষের কাছে সাহায্য চেয়ে ভুল হয়েছে আমার। বলে আরও রাগী কণ্ঠে হাত ছাড়িয়ে নেয়। রুদ্ধ একবার হাতের দিকে তাকায়, একবার আরুর মুখের দিকে।
রুদ্ধ কিছু বলতে যাবে, কিন্তু আগেই আরও ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। যখন একটি ছেলে ওই মেয়েটিকে আবার চড় মারতে যাবে, ততক্ষণ সে ছেলেটির হাত ধরে ফেলে। তোর সাহস তো কম না। ছেলেটি ঘুরে দাঁড়িয়ে বলল, আরও ভয় না পেয়ে বলে, তোদের সাহস বেশি? একটা মেয়ে কি মানুষ না? বাবা মা শেখায়নি কারোর সঙ্গে কিভাবে আচরণ করতে হয়? ছেলেগুলো এবার ক্ষিপ্ত হয়ে আরুর দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন একটি লম্বা হকি স্টিক তুলে নেয়। লাঠিটি যখনই আরুর দিকে নামাতে যাবে, তখনই একটি শক্ত হাত সেটি থামিয়ে দেয়। আরু চোখ বন্ধ করে ফেলেছিল। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো রুদ্ধ। চোখ রাগে জ্বলছে। তোর সমস্যা কি? ছেলেগুলো রাগী কণ্ঠে বলল, কিন্তু রুদ্ধ নিশ্চুপ। একটি ছেলে রুদ্ধের দিকে তেড়ে এসে বলল, তুই আমাদের কাজের মাঝে কেন? রুদ্ধ কোনো কথা না বলে হাতে থাকা লাঠি নিজের দিকে টেনে নিয়ে ছেলেটিকে এক ঘুষি দিল। তাকে দেখে সবাই প্রথমে ভয় পেলেও নিজেদের প্রভাব দেখাতে চেষ্টা করে, কিন্তু রুদ্ধের চোখে তখন কেবল আগুন। মুখে কোনো কথা নেই, শুধু ঠোঁটের কোণে এক ধরনের কঠিন ও রহস্যময় হাসি। প্রথম ছেলেটি যে হকি স্টিক দিয়ে আঘাত করতে চেয়েছিল, রুদ্ধ হাত থেকে লাঠিটা এমনভাবে টেনে নিল যেন সেটা কোনো খেলনা। তারপর সেই লাঠি দিয়েই ছেলেটার পায়ে এমন এক আঘাত করলো যে সে মাটিতে পড়ে গেল। গোঙানোর শব্দ চারপাশে প্রতিধ্বনিত হলো। রুদ্ধের কপাল ভেজা ঘামে চিকচিক করছে। গালের পাশ দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। চোখ রক্তচক্ষুর মতো লাল হয়ে উঠেছে, যেন কোনো কিছু সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। গলার শিরাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। শরীরের প্রতিটি শিরা টান টান হয়ে আছে, যেন রাগের তীব্রতায় ছিঁড়ে পড়তে চাচ্ছে। এরপর আর এক ছেলে রুদ্ধের দিকে তেড়ে এসে মুখে ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু রুদ্ধ এতটাই দ্রুত যে ঘুষি মাঝপথে রুদ্ধ করে ছেলেটার কবজি চেপে ধরলো। এমন শক্তভাবে চেপে ধরলো যে ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল। সে কোনো কথা না বলে মুখে একটা ঘুষি মারলো, এত জোরে মারলো যে ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। রুদ্ধ কিছুটা কথায় কথায় বলল, আমার জিনিসকে স্পর্শ করার আগে মনে রাখিস, তুই একটা সিংহের গুহায় হাত বাড়াচ্ছিস, আর সিংহ কখনো ছাড় দেয় না। আরও স্তব্ধ হয়ে যায়। রুদ্ধের বলার প্রতিটা কথা বুকে তীব্রভাবে লাগে। অনুভব করে সে রুদ্ধের খুবই কাছের কেউ। মুখে আপনা আপনি একটি হাসি ফুটে ওঠে। বাকি ছেলেগুলো ভয় পেছাতে লাগলো, কিন্তু রুদ্ধ তাদের ছাড়ার পাত্র নয়। সে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে একটি ছেলের শার্টের কলার চেপে ধরে তাকে টেনে নিজের সামনে নিয়ে এলো। তারপর পেটে একের পর এক ঘুষি মারতে শুরু করলো। ছেলেটা মাটিতে পড়ে গিয়ে কেঁদে ফেললো। সেই লাঠি দিয়ে অন্য ছেলেটিকে পেটাতে লাগলো। এর মধ্যে একটি ছেলে বলে, তুই ভুল জিনিসে হাত দিয়েছিস, তোকে আমরা পরে দেখে নিব। তোর সব থেকে প্রিয় জিনিস কলঙ্কিত করে দিব। তৎক্ষণাৎ রুদ্ধ ছেলেটির মুখ বরাবর একটি লাথি মারে। তারপর উচ্চ কণ্ঠে বলতে থাকে, যা আমার তা আমারই। যদি কেউ সেটা ছিনিয়ে নিতে চায়, তাহলে তাদের কাছে শুধু ধ্বংসের ইতিহাস রেখে যাব। এদিকে ভিড় আরো জমতে লাগলো। আরো হতবাক হয়ে রুদ্ধের এই রূপ দেখছে। চোখের সামনে রুদ্ধ একে একে ছেলেগুলোকে সাহেস্তা করতে লাগলো। আরো এক ধ্যানে রুদ্ধের ভয়ঙ্কর রূপের দিকে তাকিয়ে থাকে। রুদ্ধের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা, আর হাতের মুঠো এত শক্ত যে আঙুলের ফাঁক গলে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ঘাড়ের শিরাগুলো ভাসমান। এক মুহূর্তের জন্য আরও হৃদস্পন্দন থেমে যায়। এই ভয়ঙ্কর রূপের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়। ছেলেগুলো পালাতে শুরু করলো। এদিকে মেয়েটির বান্ধবীরা এসে তাকে নিয়ে গেল। রুদ্ধ এবার আরুর দিকে ফিরল, চোখে আগুনের মতো রাগ। সে আরুর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরও ধ্যান ভাঙে, ব্যথায় কুকড়ে উঠল। রুদ্ধ অনেক জোরে হাত চেপে ধরেছে। রুদ্ধ ভাই ছাড়ুন, লাগছে আমার খুব। রুদ্ধ আরুর হাত শক্ত করে চেপে ধরে টেনে হিচড়ে ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে আনে। চারপাশের কোলাহল পেরিয়ে তাকে নির্জন জায়গায় লম্বা গাছের ছায়া নিয়ে আসে। রুদ্ধের শক্ত মুঠোয় আরুর হাত এতটাই চেপে ধরা
নিচে রক্ত জমাট বাঁধার মতো অনুভূতি হতে থাকে। ব্যথায় আরও মুখ বিকৃত করে রুদ্ধের দিকে তাকায়। রুদ্ধ থমথমে চোখে আরুর দিকে তাকিয়েছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।